ওসমান হাদির হত্যাকারী ফয়সাল জামাতের আমিরের নাম প্রকাশ করলো। এইমাত্র জামাতের আমির গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। হাদির হত্যাকাণ্ডের মতো একটা স্পর্শকাতর তদন্ত ভারতে নিয়ে যাওয়া হলো, যেখানে এই তদন্ত থেকে বেরিয়ে আসা যে কোনো চাঞ্চল্যকর তথ্য যে কোনো ব্যক্তিকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে এবং বিএনপি সরকার এবং ভারত সরকারকে নানা পক্ষের সঙ্গে বড় ধরনের দর কষাকষির সুযোগ দিতে পারে। আসলে ওসমান হাদির হত্যাকারী কে? দেখেন, একটা ভিডিও দেখে আপনারা হাদি হাদি করছেন, হাদি তো জঙ্গি, সে জামাতের। এই কথাগুলির মধ্যে ভারত সরকারের কড়া তদন্তে হাদি হত্যায় নতুন মোড়। ফেসে যাচ্ছে কি জামাত দলগতভাবে? আপনারা ইতিমধ্যেই জানেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ভারতে গ্রেপ্তার হয়েছে এবং ভারতে গ্রেপ্তারের পরে আসল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রিয় দর্শক, তার সঙ্গে কে কে জড়িত, কার নির্দেশে তিনি এই কাজটি করেছেন, অবশেষে তার নাম প্রকাশ করে দিয়েছেন। প্রিয় দর্শক, ফয়সাল স্পষ্টভাবে বলেছেন যে জামাত স্পষ্টভাবে বলেছে, জামাতকে ইঙ্গিত করে, জামাতের প্রোডাক্ট ওসমান হাদি। ওসমান হাদি একটা জঙ্গি। দর্শক, সবকিছু মিলে কিন্তু কঠিনভাবে ফেসে গেছেন জামাত এবং জামাতের আমির। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভারত সরকারের কড়া তদন্তে হাদি হত্যায় নতুন মোড়। ফেসে যাচ্ছে কি জামাত দলগতভাবে? আপনারা ইতিমধ্যেই জানেন যে হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজন তিনজন ব্যক্তি, একাধিক ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়ে আছেন এবং তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছিল। দীর্ঘ তদন্ত, দীর্ঘ জেরা, দীর্ঘ রিমান্ড শেষে তাদেরকে আজকে আদালতে ওঠানো হয়েছে এবং আদালতে ওঠানো এবং আরও কিছু নতুন মোড় ঘটেছে। আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে বুঝতে চাই যে আসলে কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশের তথাকথিত এক ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটে গেল এক নাটকীয় মোড়। যে মামলার জাল গুড়িয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পর্যন্ত, এখন সেই তদন্তের ভার তুলে নিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। বুঝুন অবস্থা। পশ্চিমবঙ্গের পুলিশের একটা আঞ্চলিক তদন্তের একটা ব্যাপার ছিল, কিন্তু এই তদন্তটাকে ভারত সরকার কোনোভাবে হালকা করে দেখছে না। এটা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দায়িত্ব নিল। গত 8 মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল দুই মূল অভিযুক্ত, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। কিন্তু এখন এই মামলার মোড় যেদিকে ঘুরছে, তাদের এই দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টা কিন্তু একটা টোকায়, একটা নাম না জানা, নাম গন্ধহীন হাদি, হঠাৎ করে উদয় হওয়া হাদি, একটা হিরো বানানো। হাদির জন্ম কোথা থেকে হলো, সৃষ্টি কোথা থেকে হলো, এটা খুব ছোট্ট বিষয় নয়। কারণ এই হাদিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের সরকার ব্যবস্থায় একটা ব্যাপক ভিন্ন চিন্তা ছিল। কাজেই এটিকে আর ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। যার দরুন ভারত সরকার এটিকে কিন্তু খুব কঠোরভাবে নিয়েছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ এর তদন্ত ভার পেয়েছে আজকে। ঘটনার সূত্রপাত কিন্তু অনেক গভীরে। সম্প্রতি একটি বিশেষ এনআইএ আদালতে তদন্তকারীরা ফয়সাল এবং আলমগীরকে জেলে গিয়ে জেরা বা জেল ইন্টারোগেশনের অনুমতি চান। বিজ্ঞ বিচারক সেই অনুমতি দিয়েছেন। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের বিরুদ্ধে অত্যন্ত কড়াকড়ি আনলফুল অ্যাক্টিভিস্ট প্রিভেনশন অ্যাক্ট বা ইউএপি এর 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করার আবেদনও মঞ্জুর করেছেন। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো এই হত্যাকাণ্ডকে এখন আর সাধারণ অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। এটিকে একটি সুপরিকল্পিত নাশকতামূলক কাজ বা সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে গণ্য করা হচ্ছে। 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করা মানে হলো ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যকলাপের গভীর শিকড় খোঁজা হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি ঘটে যখন আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় ফয়সাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। আমরা এটার একটু ক্লিপ সামান্য দেখে আসি। আমি এসব কাজের সাথে জড়িত না। নো, এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। অ্যাকচুয়ালি আমি জানি না। হাদি হাদি এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদিটা অ্যাকচুয়ালি একটা জামাতের পড়ে, ওটা চমকি। আমি করিনি। হ্যাঁ, আমি ছিলাম। আমাকে গুলি করতে দেখা যায়। এই যে আপনারা দেখলেন, সেখানে সে এক বিস্ফোরক দাবি করে বসলো যে ফয়সালের সাফ কথা, সে ওসমান হাদি হত্যা করেনি। তার দাবি এটা জামাতের চাল হতে পারে। অর্থাৎ সে সরাসরি অভিযোগ তুলছে যে জামাত তাকে এই মামলায় ফাঁসিয়েছে। ফয়সালের কণ্ঠে ছিল চরম তাচ্ছিল্য। সে সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে বলে, আপনারা এত হাদিহাদি করছেন, বাংলাদেশের মানুষ এত হাদিহাদি করছে, কেউ? ও তো জামাতের একটা জঙ্গি। একজন তথাকথিত জনপ্রিয় ছাত্রনেতাকে নিয়ে ফয়সালের এই মন্তব্য এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমরা এগুলো আগে থেকেই বলে আসছি। হাদি জামাতের সৃষ্টি, হাদির জন্ম, হাদির সৃষ্টি, হাদির মৃত্যু, মৃত্যু পরবর্তী পদক্ষেপ, তার জানাজা, তাকে কবরস্থ করা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে কবরস্থ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ জামাতি চাল। হাদিকে অনেক উচ্চতায় নিয়ে যাবার জন্য এগুলো ষড়যন্ত্রমূলকভাবে করে আসা হয়েছে। আমরা এগুলো দীর্ঘদিন ধরে
বলে আসছে। আজকে নতুন করে আবার বিতর্কের জন্ম হলো। প্রশ্ন উঠছে, ফয়সাল কি নিজেকে বাঁচাতে এই রাজনৈতিক তকমা ব্যবহার করছে, নাকি এর পেছনে আসলেই কোনো গভীর সমীকরণ আছে? আমরা আশা করি এটি বেরিয়ে আসবে, কারণ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এটিকে হালকা করে না দেখে এর দায়িত্ব নিয়েছে। ভারত সরকার এর দায়িত্ব নিয়েছে। ভারত সরকার অবশ্যই এর তদন্ত করবে। আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আগেই জানিয়েছিল 12 ডিসেম্বর ঢাকায় হাদিকে লক্ষ্য করে যে নৃশংস গুলি চালানো হয়েছিল তার মূল চক্রী ছিল এই ফয়সালে। সেই হামলায় গুরুতর আহত হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ফয়সাল এবং আলমগীরকে জেরা করে পুলিশ আরও একজনের হদিশ পায়। গত 14 মার্চ ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশি দালালকেও গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের দাবি, এই ফিলিপই সীমান্ত পেরিয়ে ফয়সালদের অবৈধভাবে ভারতে পালাতে সাহায্য করেছিল। এই অপরাধীরা ভারতের মাটিতে ধরা পড়লেও বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। গত 9 মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির স্পষ্ট করে জানিয়েছেন যে ভারতের মাটি থেকে ধৃত এই আসামিদের বাংলাদেশ ফেরাতে দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে কূটনৈতিক স্তরে জোরদার তৎপরতা চলছে। এটি এখন কেবল একটি অপরাধের তদন্ত নয়, বরং দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার এক বড় পরীক্ষা। তবে আশা করা যাচ্ছে যে এই যে এদেরকে দেশে ফেরানোর আগেই ওপারেই ভারত সরকার অনেক কিছু বের করে নেবে। আমরা আশাবাদী এই কারণেই যে এনআইএ এটি তদন্ত করছে। এখন বড় প্রশ্ন হলো যে স্বাভাবিকভাবেই এনআইএ কেন এই মামলার দায়িত্ব নিল? সাধারণত যখন কোনো অপরাধের সঙ্গে আন্তদেশীয় সন্ত্রাসবাদ বা দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে থাকে তখনই এনআইএ হস্তক্ষেপ করে। ফয়সালের দাবি অনুযায়ী যদি এটি জামাতের চাল হয় তবে কেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে এলো, আর কেনই বা তার বিরুদ্ধে ইউএপি এর মতো কঠোর ধারা দেওয়া হলো? ওসমান হাদি কি সত্যিই কোনো রাজনীতির শিকার, নাকি এই হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো অশুভ শক্তি? তা হয়তো এনআইএর তদন্তেই বেরিয়ে আসবে। তদন্তের প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। ফয়সালের এই দাবি কি শুধুই নিজেকে বাঁচানোর চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? আমরা নিশ্চয়ই সত্যও জানতে পারবো অল্প কিছুদিনের মধ্যে, কারণ খুব অল্প সময়ের মধ্যে তদন্তের বেশ অগ্রগতি এবং এনআইএর দায়িত্ব গ্রহণ। আমরা নিশ্চয়ই সেই অবস্থাগুলো জানবার জন্য বা দেখবার জন্য আসলে ওসমান হাদির হত্যাকারী কে? দেখেন, একটা ভিডিও দেখায় আপনাদেরকে, দেখেন। জামাত বিএনপির একটা চাল হতে পারে। আমি চাই না আপনারা যে হাদিয়া তিনি করছেন বা মানুষ হাত করতেছে, হাত অ্যাকচুয়ালি একটা জামাতের করে রূপে জঙ্গি। কোন পয়সা নেই, আমি করি বিশেষ করে আমি ছিলাম, তোমার দেখা যাচ্ছে আমাকে গুলি করতে দেখা যায়। তুমি চলে আসছো ভারত, দেখেন, এই জন্য আমি প্রথমে প্রশ্ন তুললাম যে আসলে ওসমান হাদির হত্যাকারীকে। তার ফয়সাল, যাকে ভারতে আটক করা হলো, সেখানে দেখেন ভারতের সাংবাদিকরা ঝাঁপায় পড়ছে, বলছে যে হাদিকে কেন খুন করেছে, কে করছে? বলছে যেটা আমি করিনি, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আর আপনারা তো হাদি করছেন, হাদি তো জঙ্গি, সে জামাতের। এই কথাগুলির মধ্যে এখন হ্যাঁ হতে পারে ফয়সাল বাঁচার জন্য এই কথাগুলি বলতে পারছে, কিন্তু এখানে কিন্তু তদন্তের ব্যাপার আছে। সম্ভবত ভারত তাকে আটক করেই ফেরত দিতে পারতো। ভারতও বুঝতে চায় যে রিমান্ডে নিয়েছে তাকে, যে আসলে মানে ওসমান হাদির হত্যাকারীকে। এই যে ওসমান হাদিকে ঘিরে খেয়াল করেন, এখানে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই, ভারতের কোনো স্বার্থ থাকার কথা না, যেহেতু ওসমান হাদি বাংলাদেশের এবং নাগরিক এবং তিনি মানে ঢাকা 8 আসনের একজন প্রার্থী ছিলেন। তো কারা তাকে মেরেছে? প্রথমত মোটরসাইকেলে যেটা দেখা যাচ্ছে যে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন, তারা মোটরসাইকেল চালাচ্ছিল এবং বলা হচ্ছে ফয়সাল করিম শুটার, সে শুট করেছে। কিন্তু এই ঘটনার পর খেয়াল করবেন যে ভারতের মানে দোসররা হামলা করেছে এই কথা বলে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদিজির উপর হামলা করা হয়েছে এবং ভারত বিরোধিতাকে চরম আকার নেওয়া হয়েছে। এবং যেহেতু ফয়সাল পালিয়ে গেছে ভারতে, এটাকে আরো রূপান্তর করার চেষ্টা করা হয়েছে যে ভারতের সাথে জড়িত। সুতরাং ভারত সরকারও সম্ভবত বুঝতে চায়, যেহেতু তাদের দেশে ধরা পড়েছে তাদের ভূমিতে, তো ওসমান হাদির হত্যাকারীকে এটা তারাও বের করতে চায়। হয়তো সেই বিষয়টা তারা জানার পরই ইতিমধ্যে শামা ওবায়দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এখনো কনসুলার অ্যাক্সেস পাওয়া যায়নি, আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে পাওয়া যাবে। কিন্তু আমার ধারণা যে এটা ইচ্ছা করে ডিলে করা হচ্ছে, ডিলে করে তারাও বুঝতে চাচ্ছে যেহেতু বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ ভারতকে দায়ী করছে, ভারতের কেউ কোনো পক্ষ জড়িত কিনা সেটাও তারা বোঝার চেষ্টা করছে, বাংলাদেশের কারা জড়িত সেটাও বোঝার চেষ্টা করছে। সেই কারণেই কিন্তু তারা রিমান্ডে নিয়েছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশে প্রত্যার্পণ করেনি। হয়তো এমন হতে পারে যে ফয়সাল যে কথা বলছে যে আমি হত্যা করিনি, এটা চাল হতে পারে জামাত বিএনপির নামটাও কেন জুড়লো বুঝতে পারছি না। তারপরে বলছে যে তাকে হাদি করছেন, সে তো জঙ্গি, সে তো জামাতের শিবিরের, এরকম কথা, পরিষ্কার কথা। তো এইসব কথাগুলি কোনটা সত্য কোনটা মিথ্যা, যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত না হয় ততক্ষণ পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। কিন্তু একটা গভীর রহস্য লুকিয়ে আছে, কারা কি উদ্দেশ্যে
ওসমান হাদিকে টার্গেট করলো। এইটা বের করা অত্যন্ত জরুরি। ভারতেরও বাকি স্বার্থ আছে। ভারত কেন প্রত্যার্পণ না করে তারা নিজেদের রিমান্ডে নিয়ে প্রকৃত বিষয়টা বোঝার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ, এই তদন্তের একটা গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশে আসার পর যে তদন্ত হবে সেই তদন্তেও হয়তো নতুন দিকে মোড় নিতে পারে। সবকিছু মিলায় ওসমান হাদি একটা আলোচিত চরিত্র। নির্বাচনের ঠিক আগে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করেছে, বাংলাদেশের রাজনীতিতে দ্বন্দ্বের সূচনা করেছে, হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে বিবাদ বাড়িয়েছে। এখানে ভারতের দোসর আর জামাত শিবিরের কর্মকাণ্ড এইভাবে এক ধরনের রাজনৈতিক বিভক্তি আনার ক্ষেত্রে অনেকেরই ভূমিকা রয়েছে, কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি। মাঠে ময়দানে কেন ওসমান হাদিকে নিয়ে একটা পক্ষ সোচ্চার, অন্য পক্ষ কেন নীরব, কেন রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, কেন ওসমান হাদির প্রকৃত হত্যা রহস্য উন্মোচিত হচ্ছে না, তদন্তের ব্যাপারে কেন আগ্রহটা কম, অনেক কিছুই কিন্তু এখনো অজানা এবং বলা যায় যে অধরা রয়ে গেছে। তো নিশ্চয়ই একটা নতুন একটা মোড় নেবে। সন্দেহ ক্রমাগত ঘনীভূত হয় যে সম্ভবত বিএনপি সরকার, তারেক রহমান সরকার এবং ভারত সরকারের একরকম বোঝাপড়ার মধ্যে হাদির হত্যাকাণ্ডের মতো একটা স্পর্শকাতর তদন্ত ভারতে নিয়ে যাওয়া হলো, যেখানে এই তদন্ত থেকে বেরিয়ে আসা যে কোনো চাঞ্চল্যকর তথ্য যে কোনো ব্যক্তিকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে এবং বিএনপি সরকার এবং ভারত সরকারকে নানা পক্ষের সঙ্গে বড় ধরনের দর কষাকষির সুযোগ দিতে পারে। বাংলাদেশের আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনকে ভারতের পুলিশ গ্রেফতার করার পর তাদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে যেমন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত পরিচালনা করছে, তেমনি রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এবং হাদিকে হত্যা করে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন কিনা এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে ভারতের পুলিশ। ভারতের আদালতে হাজিরা দিয়েছে এরই মধ্যে ফয়সাল করিম এবং তার সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া আলমগীর, এবং তারা আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের ব্যাপক ভিড়ের মধ্যে যখন সাংবাদিকরা তাদেরকে একের পর এক প্রশ্ন করছিলেন যে তারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তারা এই অপরাধ করেছেন কিনা, তখন সরাসরি এই ফয়সাল এবং আলমগীর নিজেদেরকে সাংবাদিকদের সামনে নির্দোষ দাবি করেছেন। পুরো পরিস্থিতিটাতে আমার মনে কয়েকটি প্রশ্নের উদ্রেক হয়েছে। একরকম পরিষ্কার, হাদি হত্যাকাণ্ডের তদন্তের ভার বাংলাদেশ সরকারের এখন একরকমের ভারতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। মানে হাদি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তদন্ত চালাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ রিমান্ডে নিচ্ছে, আদালতে তাদেরকে তোলা হচ্ছে ভারতের করা মামলার প্রেক্ষিতে। এই অবস্থায় হাদি হত্যাকাণ্ডের তদন্ত তার মানে আর বাংলাদেশে চলছে না, কারণ বাংলাদেশে ইউনূস সরকারের আমলে যে চার্জশিট দেওয়া হয়েছিল পুলিশের তরফে জানুয়ারি মাসে, যেখানে এই ফয়সাল করিম এবং আলমগীরকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দেওয়া হয়েছিল, আরো 17 জনকে অভিযুক্ত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আওয়ামী লীগের এক সাবেক কাউন্সিলর তাওজিউল ইসলাম বাপ্পি তার নির্দেশে এই ফয়সাল করিম আর আলমগীর শরীফ ওসমান হাদিকে হত্যা করেছেন। সেই চার্জশিট কিন্তু ইনকিলাব মঞ্চে হাদির সহকর্মী, রাজনৈতিক সহকর্মী জাবের, জুমা সহ তার স্বজনেরা মানে হাদির পরিবারের সদস্যরা সরাসরি অস্বীকার করেছিলেন এবং হাদির পরিবারের সদস্যরা এবং ইনকিলাব মঞ্চ তখন যেহেতু প্রায়শই লাগাতার রাজপথ দখলে রাখবেন ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ করছিলেন হাদি হত্যার বিচারের দাবিতে, তখন তারা প্রায়শই বলতেন যে বাংলাদেশের তখনকার সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ জানেন হাদিকে কারা হত্যা করেছেন। তাদের ইঙ্গিত বরাবর ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় সেনা গোয়েন্দা সংস্থার দিকে হাদি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য। কাজেই মানে যখন বাংলাদেশে তদন্তটা এবং চার্জশিটটা এমন অবস্থায় আছে যে যিনি নিহত হয়েছেন, খুন হয়েছেন, তার পরিবারের সদস্যরা, তার রাজনৈতিক সহকর্মীরা কেউ মানছেন না যে মিরপুর এলাকার সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা পরিকল্পনা এমন এক চাঞ্চল্যকর হত্যা হতে পারে, তখন একদিকে এই তদন্ত কাজ নতুন করে শুরু করেছে ভারত, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স এই ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতারের পরপরই জানিয়েছিল সংবাদ মাধ্যমকে একটা বিবৃতি দিয়ে সাদা কাগজে যে তারা এই ফয়সাল আর আলমগীরকে গ্রেফতার করার পরপরই তারা স্বীকার করে নিয়েছেন যে তারা হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেছেন। অথচ এখন ফয়সাল করিম এবং এই আলমগীর সাংবাদিকদের সামনে আদালতে যাওয়ার পথে সরাসরি বলছেন যে তারা এসব কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। আর ভারতের সংবাদ মাধ্যম এরই মধ্যে প্রশ্ন তুলে ফেলেছে যে তাহলে কি ফাঁসানো হয়েছে ফয়সাল করিম আর আলমগীরকে? শুনে আসি কি ধরনের বাক্য বিনিময় আদালতে যাওয়ার পথে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ফয়সাল করিম আর আলমগীরের হয়েছিল। এই কাজ করে তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করি, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। কিন্তু বাংলাদেশ সরকার ফাঁসাচ্ছে না, যুক্ত ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তুমি পাওয়া গেল কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল ফয়সাল?
তার মানে এখন যে শুধুমাত্র সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, ওসমান হাদির হত্যাকারী সম্পর্কে, তার সঙ্গে কে কে জড়িত, কোন নেতা জড়িত, কোন দল জড়িত, নানান বিষয়ে যেসব আলোচনা শুনলেন, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে।